আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩১। লিখেছেন ফাবিহা মম। মাহাতিম ওই মুহূর্তে কিছু চিন্তা করতে পারছিল না। মাথাটা একদমই কাজ করছিল না। মেহিনুর উন্মাদের মতো সমুদ্রের দিকে ঝাঁপ দিতে আসছে। অপরদিকে স্রোতের তুমুল উথালে দূরে চলে যাচ্ছে মাহাদি। দুদিক থেকে বিরাট সমস্যার মোকাবিলা আগেও করেছে মাহাতিম, কিন্তু এবারটা পুরোই ভিন্ন। আবেগের ঘনঘটা তাকে গ্রগ্রাসের গিলে ধরেছে। মেহিনুর যতই সাঁতার পটু হোক, সমুদ্রের কাছে সে পারবে না। সৌভিকরা মাহাদির জন্য ঝাঁপিয়ে পড়লেও সাঁতরে বেশি দূর যেতে পারেনি। তারা পিছিয়ে যাচ্ছে স্রোতের ধাক্কা খেয়ে। মাহাতিম লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়তেই চোখ বন্ধ করলো। তার মাথাটা ঠিকভাবে কাজ করা প্রয়োজন। তার সচল মস্তিষ্কটা বারবার নিতিয়ে পড়ছে। ঠোঁট কাঁপছে প্রচুর। কেন এমন হচ্ছে? হওয়ার কারণটা কি? আগে তো এমন অবস্থা হয়নি। শত্রুর হাতে ধরা খেয়েও মৃত্যুর ভয়ে বুক কাঁপেনি। আজ কেন ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে আসছে? তার ক্যালকুলেশনের মতে কেউ কি শেষ হতে যাচ্ছে? মেহিনুর কি সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়ে দম হারাবে, নাকি মাহাদি? ক্যালকুলেশন বারবার গুলিয়ে যাচ্ছে। সূত্র বসাতে ভুল করছে। কেন এমন হচ্ছে? তার ট্রেনিংয়ের সিকোয়েন্সগুলো এভাবে বেখাপ্পা হয়ে যাচ্ছে। কোনো কঠিন সত্যের জন্যেই কি ভেতরটা দশে দশে ভাঙছে? মাথা কাজ করছে না, সমুদ্রের অতল গম্বরের কাছে মস্তিষ্কের গভীরতা কাজ করছে না। নাক দিয়ে মুখ দিয়ে নোনা পানি ঢুকছে। অবাধে ছোট্ট দেহটার ফুসফুসি থলির ভেতর অক্সিজেন শূন্য হচ্ছে। মস্তিষ্কের ক্রিয়া আস্তে আস্তে সুইচ টিপা বাতির মতো নিভে আসছে। মনে হচ্ছে কেউ যেন মাথার ভেতরে ঢুকে সব বাতিগুলো টপ টপ বন্ধ করে দিচ্ছে। বন্ধ করতেই ঘুটঘুট অন্ধকারের মাথার যন্ত্রণা নিস্তেজ হয়ে আসছে। শরীরের উপর কয়েকশো টনের ভার অনুভব হচ্ছে। নিঃশ্বাস ফুরিয়ে শূন্য স্কেলের দাগে পৌঁছেছে। জীবনের মায়াটা হাতছানি দিয়ে তাকে বিদায় জানাচ্ছে। যেন যেন বলেছে, ওপারে ভালো থেকো মাহাদি। চোখের সামনে সবকিছু ঝাপসা, কোনো কিছু স্বচ্ছ না। পানির তলে বহুক্ষণ যাপন যুদ্ধ করেও কারোর নাগালে ছুঁতে পারেনি। কান্নার অশ্রুগুলো সমুদ্রের নোনা পানিতে মিশে গেছে। আলাদা করে যাবে না তার অশ্রুগুলো। উঁচিয়ে রাখা হাত দুটো আস্তে আস্তে পানির উপরে ধপাস ধপাস করে পড়ল। হাতে আর শক্তি নেই, শক্তি শেষ। পানির নিচে পা দুটো পাগলের মতো দাপাদাপি করে মুখটা শেষবারের মতো উপরে তুলতে পারল। গলা অবধি শরীরটা পানির নিচে কাতরাচ্ছে। মুখ হাঁ করে শেষ নিঃশ্বাসগুলো টানার সমস্ত স্তব্ধ কানে ভব ভব আওয়াজে শোনা যাচ্ছে। কেউ মাহাদি মাহাদি বলে জান প্রাণ দিয়ে চেঁচিয়ে যাচ্ছে। সুর করে আরও এক দফা পানির নাক দিয়ে ঢুকলো মাহাদির। সোজা মাথার ভেতর ছ্যাদ করে আঘাত হানতেই নিঃশ্বাসের দারুণভাবে টান খেলো। যন্ত্রণায় কাতরাতে গিয়ে দুই হাত সমানতালে ঝাপটাতে লাগলো। পানির উপর ঝপাস ঝপাস আওয়াজ হলো আবার। গলা কাটা মুরগির মতো কিছুক্ষণ দপাতে লাগলো। এরপরে নিস্তেজ মুরগির মতো শান্ত হয়ে গেল মাহাদি। দু চোখে পাতা এক হয়ে রঙিন দুনিয়াটা ঢেকে গেল। শরীর হালকা হতে হতে পানির তলে নেমে গেল। আরও তলে, আরও গভীরে, আরও অতল স্পর্শী জায়গার ভেতরে যেতে যেতে দিনের আলোটা ফিকে হয়ে আসতে লাগলো। জীবনের শেষ সন্ধিটুকু ফ্যাকাশে ঠোঁটে ক্ষীণভাবে হাসল মাহাদি। মানুষপটে শৈশবের সেই দৃশ্য থেকে নিজের জীবনের সমস্ত মধুর দৃশ্যগুলো স্মৃতির দেয়ালে চলে আসলো। মনে পড়ল অবুঝ বয়সে তার ভাই কত রাত ঘুমায়নি। অসুস্থ হলে বুকে টেনে ঘুম পাড়িয়ে দিত। কখনো কখনো মায়ের পরিবর্তে সেই গোসল করিয়ে দিত। বাবাহীন জীবনে সকল বায়নাক্কা তার ভাই পূরণ করেছে। জন্মদিনে ভাইয়ের কাছে কম্পিউটার বায়না করেছিল, দামটাও ছিল ঢের। তাও নিজের বেতন দিয়ে সেই শখ পূরণ করেছিল মাহাতিম। সাইকেলটাও এনেছিল বিদেশি ব্র্যান্ডের। তার ভাই তো তাকে ভালোবাসে। কে বলেছে আদর করে না? যদি আদর না করতো তাহলে কি সমুদ্রের মধ্যে বাঁচাতে আসতো? কই, সৌভিক ভাইয়ারা দেখি পিছিয়ে গিয়ে হাউমাউ করে কাঁদছে। কিন্তু ভাইয়াই সে যে এখনো বাঁচাতে ছুটে আসছে। বাবার আদর, মায়ের আদর, স্বজনের আদর, সবার আদর ভাইয়া একাই দিয়েছে। কখনো বাবার মতো ছায়া হয়ে থাকতে, কখনো ভাইয়ের মতো ঢোল হয়ে দাঁড়াতে। জীবনে এইটুকু বয়সে কখনো একা একা লাগেনি। তার ভাইয়া ছুটি থেকে ফিরলে তাকে একা রেখে কোথাও ঘোরেনি। পকেটের ফোনটাও তো ভাইয়াই দেওয়া। তাহলে সে কেন ভাইয়াকে আজ কষ্ট দিল? খাবার টেবিলে ওসব কথা বলে কষ্ট দেওয়া হলো না। কেন বলল এসব? মেহিনুর আর বিয়ে করা হলো না।
ভাইয়া বড় হয়ে গেলে মেহিনুর একা থেকে যাবে, তার তো কেউ নেই। ভাইয়া কি মেহিনুরকে দেখে রাখবে? মেহিনুর সবার চেয়ে আলাদা, কেউ ওর মতো নয়, সবাই স্বার্থপর, সবাই খারাপ, শুধু মেহিনুর তাকে খুব চোখে চোখে রাখতো। রজনী মামি কি মেহিনুরকে খুব মারবে? হঠাৎ নিঃশ্বাসের শেষ টান খেয়ে কাশতে লাগলো মাহাদি, তার শরীরটা শেষের দিকে এসে পড়েছে। মুখের ভেতর সমুদ্রের নোনাযুক্ত বিদ ঘুটে স্বাদ, পেটটাও এমন ভরে গেছে যে কোনো সময় বোমার মতো ফেটে যাবে। শরীরটা ছেড়ে দিয়েছে সে, ভরহীন শরীরটা তলিয়ে যাচ্ছে। নিচ থেকে কেউ যেন সাদরে টেনে নিচ্ছে তাকে। সমুদ্রের অতল অন্ধকারে চেতনায় শেষ সময়টুকু চলছে। চোখের সামনে সব শূন্য হতে শুরু করেছে। দেহ মন মস্তিষ্ক সব কিছু কোথাও মিলিয়ে যেতে চূড়ান্ত নিঃশ্বাস ছিঁড়ে দিল। অন্ধকার কূপে দৃষ্টিতে ছেপে উঠল একটি মুখ, একটি হাসি হাসি চেহারা, একটি সুদর্শন আদলের যুবক। তার দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে কপালে গাঢ় চুমু খেল। যুবকের চোখ দুটো কি আনন্দে চোখের ভেতর পানি চিকচিক করেছিল। সদ্য নবজাতকের ফুটফুটে দুটো গালে চুমু খেয়ে আদরে স্নেহে গালে গাল জড়িয়ে রাখল। ফিসফিস করে নবজাতকের কানে বলল, তোর নাম দিলাম মাহাদি, আমার মাহাদি আনসারি। আমার কলিজার ভাই, প্লিজ দ্রুত বড় হ। বাংলাদেশের স্বনামধন্য কক্সবাজারের সমুদ্র সৈকতটা এখন রেড অ্যালার্টে সিল করা হয়েছে। দলে দলে সমুদ্রের উপর ডুবুরিদের হামলা হচ্ছে, দূর থেকে উৎসুক পর্যটকদের ভিড় বড় হচ্ছে। বালুর উপরে অনেকগুলো মানুষ এসেছে, কারো কারো পরনে আর্মিদের মতো পোশাক, কারো পরনে সাদা রঙের অদ্ভুত ইউনিফর্ম। টুরিস্ট, পুলিশ, স্থানীয় পুলিশ টহল দল, ডুবুরিদের বিশাল ফোর্স, জেলা প্রশাসন থেকে কিছু গুণী ব্যক্তিবর্গদের গাড়ি যেন হইচই অবস্থায় করে ফেলেছে। কৌতূহল পর্যটকরা এতক্ষণে বুঝে ফেলেছে এখানে কোনো বিশেষ ব্যক্তি তার পরিবার নিয়ে এসেছে। সবার সাথেই সাধারণ মানুষদের মতো চলাফেরা করেছে তারা। যার দরুন তারা কেউই বুঝতে পারেনি সেই বিশেষ ব্যক্তিটা এত ক্ষমতাশীল ছিল। একটু আগে আবাসিক হোটেলের সামনে সাইরেন বাজাতে বাজাতে দুটো অ্যাম্বুলেন্স এসে থেমেছে। এটা তাদের কাছে বেশ বিরল চিত্রের মতো লেগেছে। কখন কিভাবে কি হলো তারা নিজেরও বুঝতে পারছে না। একটা অ্যাম্বুলেন্স হোটেলের দরগোড়ায় থামলো। হুড়মুড় করে হোটেলের ভেতর ডাক্তারদের একটা টিম ঢুকে গেল। একটু আগে সবাই দেখেছে শাড়ি পরা একটা মেয়ে অচেতন অবস্থায় হোটেলের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। প্রাইভেট ভার্সিটি থেকে একদল শিক্ষার্থী কক্সবাজারের ট্যুরের জন্য এসেছে। তাদের পুরো দলটাই সপ্রশ্ন দৃষ্টিতে সমুদ্রের তীরের দৃশ্য দেখে যাচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে সুন্দর ও স্মার্ট মেয়েটা ন্যাকা ন্যাকা সুরে বলল, আমার কিন্তু অসহ্য লাগছে, প্লিজ এখান থেকে চলো তো। ওদের অন্যের মলোড্রামা দেখার টাইম আছে, আমরা সেফ আছি সেটা নিয়ে চিল করা উচিত না? মেয়েটার দিকে পুরো ছেলে দলটা গরম চোখে তাকালো। তাদের ভেতর থেকে চশমা পরা বিজ্ঞ বিজ্ঞ চেহারার তুর্য বলল, তোর কাছে মানুষের মৃত্যুটা ড্রামা লাগে? চোখের সামনে নিজেই তো দেখলি, ছোট্ট একটা ছেলে পানিতে ডুবে নিখোঁজ হলো, এখনো ছেলেটার লাশ পাওয়া যাচ্ছে না। যেই অফিসিয়াল রিলেটিভ মরেছে উল্টো তার দিকেই তুই তেরা চোখে তাকাচ্ছিস। তোর মতলব কি বুঝিনি ভেবেছিস আমরা কি এতই মূর্খ? ছেলেটার কাটকাট কথা শুনে মেয়েটাও চড়া গলায় বলল, তোর যদি এতই মায়া লাগে তাহলে নিজেই লাশ খোঁজ, এখানে এসে লেকচার কেন দিচ্ছিস? এতই যখন আমার মতলব বুঝেছিস তাহলে যে লেগে পড়। তোর মতো জনদরদি হওয়ার ইচ্ছে তো আমার নেই। তুর্য দৃষ্টি চক্ষু হলো। ফোর্সের দিক থেকে চোখ সরিয়ে সোজাসুজি ইতির পানে তাকালো। ইতির মেয়ে সঙ্গীরা বুঝে গেছে এখন দুজনের তুমুল তর্ক যুদ্ধ বাঁধবে। তাড়াতাড়ি মধ্যকার যুদ্ধটা স্থগিত করার উদ্দেশ্য ইতিকে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল তারা। পরাস্ত ইতি চোখ পাকিয়ে রাগে গজগজ করে বলল, তোরা আমাকে আনলি কেন? দিতাম দুটো গালি শুনিয়ে, ফাজিল কোথাকারটা যখন তখন আমার উপরে তেড়ে আসে। অসহ্য কার্যকর্ম, আমি থাকবো না এদিকে, বাসায় চলে যাব। এদিকে ঠান্ডা করার জন্য মিলি নামের মেয়েটা নিজের কোকের বোতল ধরিয়ে দিল। খাওয়ার জন্য ইশারা করতেই শান্ত কণ্ঠে বলল, চেতিস না, তুর্যকে শুধু শুধু আমরা গবেট বলি, ও তো আস্ত একটা গবেট। আচ্ছা, সারাক্ষণ বইয়ের মুখ গুজলে থাকলেই কেউ নিউটন হয়? হুম, ভেতরে চিয়ার্স ভাইবটা থাকা লাগে। মিলির ভুল বক্তব্য শুনে ভুরু কুঁচকালো আফরা।
পড়াশোনায় ভুল তথ্য শুনলে তার মাথার ঢিং ঢিং ঘন্টা বাজতে থাকে। এখনো তাই হচ্ছে। মিলিকে খপ করে নিজের যুক্তির ভেতর ধরল সে। তুই নিজে গবেট হয়ে তুর্যকে গবেট বলিস? নিউটন কবে চিয়ার্স ভাইব রেখেছে রে ছাগল? আইজ্যাক নিউটন যদি একটু হলেও চিয়ার্স ভাইব রাখত তাহলে আজ তার কপালে বিয়ের তোকমা থাকতো বুঝলি। এই ব্যাটার একটা গার্লফ্রেন্ডও ছিল, বাট আফসোস ব্যাটার অন্যমনা স্বভাবের জন্য গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যায়। মিলি ইতিসহ সব মেয়েরা মুখরোচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আইজ্যাক নিউটন ঘটনা শুনতে গিয়ে হঠাৎ ইতি অন্যমনস্ক গলায় মিহি করে বলল, ওই লোকটা খুব মারাত্মক দোস্ত। সে জাস্ট একবার দিকে তাকিয়েছিল, মুখটা ক্লিন, নো দাড়ি, একদম আর্মি আর্মি কাটের মতো চুল। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানিস? পানিতে ভিজে লোকটার মাসল ফাসল বডিটা দেখার মতো। হি হ্যাজ এ অ্যাক্টিভেট লুক, ফিগার অ্যান্ড ড্রেসিং পার্সোনালিটি। সামুদ্রিক অভিযান এখনও চলছে। লাপাত্তা মাহাদিকে খোঁজার জন্য পুরো ফোর্স ডেকে ফেলেছে। মাহাতিমের খিটখিটে মেজাজ দেখে তার জুনিয়রদের অবস্থা শোচনীয়। বিশেষ করে নোমান ইকবাল ঢোক গিলে একটু পরপর ভয় কাটিয়ে চলছে। মাহাদির কিছু হলে মাহাতিম তাদের একটাকেও ছাড়বে না, সবগুলোকে ইচ্ছে মতো ঝাড়বে। তার চেয়েও বড় কথা, মাহাতিমের রাগের চেয়ে তার নীরবতাকে সবচেয়ে বেশি ভয় পায়। পুরো ডিপার্টমেন্ট জানে মাহাতিমের নীরবতা কতটা ভয়াবহ। মাহাতিম এখন সেই রূপেই নীরব বনে আছে, মুখে ন্যূনতম শব্দ নেই। গায়ের শার্টটা ভেজা, প্যান্ট ভেজা, পুরো শরীরটাই ভেজা শেষ। বুকের কাছে দুহাত ভাঁজ করা, মুখে তালাইটে স্ট্রেট কাট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার ডানে বামে দুজন সিনিয়র পুলিশ ওয়াকি টকিতে কথা বলে যাচ্ছে। আশেপাশের কিছু পর্যটক অবাক চোখে দেখে যাচ্ছে। কারো কারো দৃষ্টিতে মাহাতিম আটকে গেছে। আপাদমস্তক তার দিকে চোখ বুলিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছে কেউ। হঠাৎ নোমানের লেফট পকেট থেকে ফোন বিপ করলো। পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করলো নোমান। কলটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে নিউজ শুনে বিস্ময় চেয়ে রইল। কলটা কেটে দিয়ে নিঃশ্বাস ছাড়ল নোমান। নিচের ঠোঁটে জিহ্বা বুলিয়ে সামনে তাকালো। কয়েক কদম সামনে থাকা মাহাতিমের দিকে ধীর পায়ে এগিয়ে গেল সে। বাঁ দিকের পুলিশটার ক্রস করে মাহাতিমের সামনে এসে দাঁড়ালো। ভুঁড়ি পেটওয়ালা পুলিশটা নোমানের দেখে কিছু একটা বুঝে দূরে সরে গেল। একই ভঙ্গিতে মাহাতিমের ডান দিকের পুলিশটা দূরে সরল। সন্নিকটে এলো নোমান। সুর নামিয়ে একটু আগের নিউজটা বসের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে হোটেলে যেতে বলেছে। ম্যামের অবস্থা একটু খারাপ। বিশেষ প্রতিক্রিয়া নেই, যেমন ছিল তেমনই আছে মাহাতিম। দৃষ্টি অটল, ভাব অটুট, দেহভঙ্গি শক্ত। নোমান আবার সংকোচের সাথে বাকি কথাটুকু পারল। ম্যামের শ্বাসকষ্ট শুরু হয়েছে স্যার। আপনার ছোট বোন ফারিন আপনাকে যেতে বলেছে। কথাটার বলার প্রায় মিনিট খানেক পেরিয়ে গেল। মাহাতিম একটুকু ভ্রুক্ষেপ দেখায়নি। সে স্থির দৃষ্টিতে সমুদ্রের ফ্যানিলে রাশিতে তাকিয়ে আছে। আশা হতো নোমান যেই চলে যেতে নিবে, এই সময় তেজালো গলার ছোট্ট জবাব চলে এলো, ডাক্তারকে হ্যান্ডেল করতে বলো। নোমান বেকুবের মতো অস্পষ্ট সুরে বলে উঠল, জি মানে তারা। কথা শেষ করার আগে দাঁত চিবিয়ে চেঁচিয়ে উঠল মাহাতিম, ডাক্তারকে হ্যান্ডেল করতে বলেছি নোমান, গেট লস্ট। ঝাঁঝালো কণ্ঠের গলা শুনে এক মুহূর্তের জন্য সব চুপ। সবার দৃষ্টি কেবল মাহাতিমের দিকে। ওয়াকিটকিতে কথা বলা পুলিশও কথা থামিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে আছে। নোমান আর চোখে বিব্রতকর অবস্থা দেখে ছোট্ট করে বলল, সরি স্যার। ওপাশে নিরুত্তর। মুখ তুলে স্যারের শক্ত মুখের দিকে তাকালো নোমান। কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার সাথে নিঃশ্বাস ছেড়ে চলে গেল। সময়ের পালা এখন 4টার এসে গেছে। মাথার উপর সাক্ষী থাকা সূর্যটা এখন পালানোর প্রস্তুতি নিচ্ছে। একটু আগে হেড অফিসে থেকে কল এসেছিল মাহাতিম সেই কলে রেসপন্স করতে পারেনি। মাহাতিম জানে তারা আজকের ভেতর ফেরার জন্য তাগাদা দিবে। একমাত্র এটার জন্যই এই মুহূর্তে কল এসেছে, না হলে আসতো না। নিজেকে একটু স্থির করে হেড অফিসের জন্য কল করলো মাহাতিম। কয়েক টোন বাজতেই রিসিভ হলো কলটা। হ্যালো। হেড অফিসের বিশেষ ব্যক্তির উত্তরে মাহাতিম বলল, আনসারি বলছি। মাহাতিমের কণ্ঠ পেয়ে ধাতস্থ হলো বিশেষ ব্যক্তি।
সংবেদনার মতো বিমর্ষ সুরে বলল, তোমাকে আজই ফিরতে হবে মাহাতিম। আই অ্যাম সো সরি। তুমি তো রুলস রেগুলেশন জানোই। আমি এর চেয়ে বেশি কিছুই করতে পারবো না। আমি রুলস মানতে বাধ্য। আক্ষেপে চোখ বন্ধ করল মাহাতিম। কানে ফোন ধরা অবস্থায় জোরে নিঃশ্বাস ছাড়ল সে। স্বাভাবিক ভঙ্গিতে চোখ খুলে হালকা কেশে বলল, সমস্যা নেই। আমি নিজেও ডিপার্টমেন্টের এক্সকিউজ দিতাম না, কিন্তু স্যার, যদি ডিউরেশনটা একটু বাড়ানো যেত। মাহাতিমের অসম্পূর্ণ কথাটা ওপাশের ব্যক্তি চট করে বুঝল। আজ মানে আজই মাহাতিম। আমি এ বিষয়ে কিছুই করতে পারবো না। তোমাকে আজই ফিরতে হবে। আমি রুলসের অ্যাগেনস্টে যেতে পারবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যান। কথা বাড়ালো না মাহাতিম। তাদের বলে অবশ্য লাভ নেই। একরোখা কর্মজীবনে সব কিছুই একমুখী হয়ে গেছে। ইমোশন শব্দটাই বড্ড ভেজাল শব্দ। ভেজালের জন্যই বোধহয় পাষাণ হবার জঘন্য ট্রেনিং দেওয়া হয়। আজ থেকে না হয় আসল রূপটাই দেখানো যাক। অদ্ভুত ক্ষোভের সাথে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। খুবই অদ্ভুত। বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ডুবুরির তৎপরত অভিযান সমাপ্ত হলো। যেই কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য দিনকাল স্থির করে পুরোটা দুপুর পুরোটা বিকেল অপেক্ষা করেছিল, সেটা উদ্ধার করতে পেরেছে। জালের ভেতর আটকে পড়েছে নিথর একটি দেহ। দেহে কোনো প্রাণ নেই। পুরো শরীর বরফের মতো জমে গেছে। মুখটা পাংশুটে। ডুবুরি দলটা জলযানে করে তীরের দিকে ফিরল। ছোট্ট দেহটা পাজকোলে করে মাহাতিমের সামনে আনলো তারা। বালির উপর রাখা প্লাস্টিকের শিটের উপর আস্তে করে ডেড বডিটা নামিয়ে দিল। মাহাতিম চোখ কুঁচকে আছে। তার হাতের মুঠো দুটো মুষ্টিবদ্ধ। ঠোঁট কামড়ে মাথা নিচু করে আছে। এখনই চোখ খুললে ভেতরটা দুমড়ে মুচড়ে আসবে। বাঁ কাঁধে হাতের স্পর্শ পেয়ে মাথা তুলল মাহাতিম। একটু ভরসার মতো সুরাহা পেয়ে সেদিকে চোখ খুলে তাকালো। নোমানের চোখ দিয়ে দরদর করে পানি নামছে। ছেলেটার নিচের ঠোঁট কামড়ে ধরেছে। লাশকে ঘিরে গোল হয়ে আছে সবাই। অন ডিউটিতে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা মাথার টুপি নামিয়ে মাথা নত করে আছে। মাহাতিম এক পলক সবার দিকে চেয়ে থেকে শেষমেশ নিচের দিকে তাকালো। শূন্য দৃষ্টির মতো নিষ্পলক হয়ে গেল সে। ধপ থেকে হাঁটু গেড়ে বালিতে বসে পড়ল। এক দৃষ্টিতে সামনে থাকা নিথর দেহটার দিকে তাকিয়ে রইল। চোখে কোনো অশ্রু নেই মাহাতিমের। ভেতরের কোনো উত্তাপত বাইরে প্রকাশ পেল না। নীরব চাহনিতে বহু সময় ধরে তাকিয়ে রইল। গায়ে লেমন টি শার্ট, গত বছরে ঈদে কিনে দেওয়া কালো ট্রাউজার পরনে। পেটটা অনেক ফুলে উঠেছে। এখনই দু হাতে চাপ দিলে গড়গড় করে পানি বেরিয়ে আসবে। মুখে কোনো আঘাতের চিহ্ন নেই। নেই কোনো দুঃখের ছাপ। যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে নিষ্পাপ মাহাদি। দুনিয়াবি সকল কারসাজি থেকে বিদায় নিয়ে ঘুম দিয়ে ফেলেছে। এই নিদ্রা, এই তন্দ্রা আর কোনোদিন ভাঙবে না। এই নিদ্রামগ্ন মুখটা আগেও দেখেছে মাহাতিম, কিন্তু তখন ইচ্ছে করেই জাগাতো না। ভাবতো ঘুমাচ্ছে যেহেতু একটু না হয় ঘুমাক, অথচ কঠিনভাবে ইচ্ছে করছে দু হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওঠাতে, চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ঘুমাস, ঘুমাস না রে ভাই, এবার উঠ। আর ঘুমিয়ে থাকিস না, আর ঘুমিয়ে থাকিস না রে ভাই, আর ঘুমিয়ে থাকিস না। ডাক্তারের পুরো টিম এখনও রোগীর দিকে ঝুঁকে পড়েছে। একটু পরপর পালস রেট দেখছে, অক্সিজেন লেভেল নিরীক্ষা করছে। শরীরের অবস্থা কোন পর্যায়ে খারাপ বা ভালো সেটা নিয়ে বিশ্লেষণ চলছে। রুমের স্বজনদের মধ্যে কেবল দুজনকে অ্যালাউ করেছে, তাও সেই দুজন কোনো প্রকার আওয়াজ করতে পারবে না। মেহনুরের অবস্থা ভালো না। পানিতে দীর্ঘক্ষণ থাকার কারণে রক্তে অক্সিজেন কমে গেছে। ঠান্ডার অবস্থায় আরও জঘন্য। সদ্য জ্বর থেকে ওঠার জন্য বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো লক্ষণ দেখাচ্ছে না। ঘড়িতে এখন 6টা 40 বাজছে। ঘণ্টাখানেকের আগে দাফনের জন্য চলে গেছে সবাই। ছেলেরা কেউ হোটেলে নেই। মারজাত থেমে থেমে হাউমাউ করে কাঁদছেন। রজনী পাশে নেই। অনামিকার অজুহাত দেখিয়ে অনামিকার রুমে দরজা বন্ধ করে ইউসকির ফুর্তি করছে। নীতি ও ফারিন ফোলা ফোলা চোখ নিয়ে মেহনুরের রুমে বসে আছে। চোখ ভিজে ভিজে আসছে দুজনের। তবুও নিজেদের শক্ত করে নীরবে চোখ মুছে যাচ্ছে তারা। ডাক্তাররাও ব্যথিত। এরকম একটি শোকের ভেতর আরেকটি শোক যেন ভর না করুক, নিজেরাই মন থেকে প্রার্থনা করে যাচ্ছে।
নিজেদের সর্বোচ্চ চেষ্টাটাই এখন পেশেন্টের দিকে। দরজার নবমোচড়ানো আওয়াজটা হতে নীতি ও ফারিন চোখ মুছে তাকালো। কেউ দরজা খুলে ভেতরে ঢুকতে দুজন দাঁড়িয়ে পড়ল। মাহাতিম এসেছে। মাহাতিমের চোখ মুখের অবস্থা একদম স্বাভাবিক, কান্নার সামান্য চিহ্নটুকুও নেই। গায়ের পোশাকটা পাল্টে ফেলেছে, এখন গায়ে ফর্মাল ক্যাটাগরির ড্রেস আপ। নীতি পুরোপুরি বুঝে ফেলেছে মাহাতিম বিদায় নিতে এসেছে, তাই বিদায়ের সময়টুকুতে নিজেরাই রুম থেকে বেরিয়ে গেল। মাহাতিম নিঃশব্দে হেঁটে আসতে আসতে ডাক্তারের দিকে নিম্ন সুরে বলল, কিছুক্ষণের জন্য কি কথা বলতে পারি? আসলে আমি চলে যাচ্ছি তো, এজন্য ওয়াইফের সাথে একটু প্রাইভেট টক সারতে চাই। থুতনিতে মাস্ক নামানো ডাক্তার মেহনুরের দিকে তাকালেন, এরপর দৃষ্টি তুলে মাহাতিমকে বলল, জি স্যার পারবেন, কিন্তু ম্যাম এখনও খুব উইক, একটু খেয়াল রাখবেন কোথায় যেন প্রেশারাইজ না থাকে। মাহাতিম স্বাভাবিক গলায় বলল, জি শিওর। রুম থেকে একে একে সবাই বেরিয়ে গেল। শেষ নার্সটা চলে যেতে দরজা থেকে চোখ সরালো। সামনে তাকিয়ে বিছানার দিকে দৃষ্টি রাখলো মাহাতিম। গায়ের শাড়িটা খুলে ফেলা হয়েছে, তার পরিবর্তে আগের মতোই ঢিলেঢালা সাদা কামিজ দেখা যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো, চোখ দুটো এখনো বন্ধ। সম্ভবত নিম্ন সুরে কথা বলার জন্য মেহিনুর এখনো টের পায়নি। বিছানায় ঠিক ডান দিকটায় টুল টেনে বসলো মাহাতিম। স্যালাইন লাগানোর হাতটা ছুতে গিয়েও ধরল না। একটু এগিয়ে এসে মেহিনুরের কপালে হাত রাখলো। সুপরিচিত স্পর্শ পেয়ে চোখ খুলল মেহিনুর। মাস্কের আড়ালে থাকা ঠোঁট দুটো একটুখানি ফাঁক করল। প্রথম প্রথম অস্বচ্ছ দেখতে পেল, আস্তে আস্তে পরিষ্কার দেখতে পেল। মাহাতিম কাছে এসে বসে আছে, একটা হাত কপালে রেখে চুপ করে তাকিয়ে আছে। গায়ে এখন সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করে শার্ট পরেছে। পুরো বেশভূষা ঠিকমতো আঁচ করতেই মেহিনুর বুঝে যায় মাহাতিম চলে যাবে। মেহিনুরের দিকে অপলক চাহনিতে তাকিয়ে থাকতেই ঠান্ডা সুরে বলল মাহাতিম, ঠিক আছো? মাথা নাড়িয়ে সায় দিল মেহিনুর। মোটা অশ্রুটা চোখ গড়িয়ে টপ করে পড়ল। ঠোঁট নাড়িয়ে ফিস ফিস করে বলল, ঠিক আছে। অসুস্থ মুখটার কাছে গেল মাহাতিম, এক হাতে গাল ধরে কপালে গভীর চুমু খেলো। নিভু নিভু চোখ দুটোর দিকে আবারও চুপ করে তাকিয়ে রইল। নির্বাক মাহাতিমের দৃষ্টিজোড়া দৃষ্টি মিলিয়ে তাকালো মেহিনুর। মুখের অক্সিজেন মাস্কটা টেনে সরাতে ইচ্ছে করছে। যদি মাস্কটা মুখে না থাকতো তাহলে মাহাতিম কি চুমু খেত না? মাহাতিম নড়েচড়ে দৃষ্টি সরিয়ে নিল। মুখের উপর থেকে মুখ সরিয়ে দুর্বল মেহিনুরের কণ্ঠায় ছোট্ট চুমু খেলো। চোখ বন্ধ করে মেহিনুর থুতনি নিচে মুখ গুজে দিল মাহাতিম। মেহিনুরের দেহের উপর নিজের অস্তিত্বকে ছেড়ে দিল সে। স্যালাইনের নল ঢুকানো হাতটা ধীর গতিতে উপরে তুলল মেহিনুর। মাহাতিমের শক্ত শরীরটায় হাত উঠিয়ে দুর্বলভাবে বুলিয়ে দিতে লাগলো। অন্য হাতটা নাড়াতে পারছে না মেহিনুর, ওই হাতটা অবশ হয়ে পড়ে আছে। অসহ্যকর মাস্কটার জন্য একটু আদর করতে পারছে না। হঠাৎ মাহাতিম আস্তে আস্তে বলে ফেলল, সব চলে গেল, আর কেউ নেই। ভেতরটা যন্ত্রণায় গুমড়ে উঠল। চোখ বন্ধ করে ফেলল মেহিনুর। নিজের বুকটার ভেতর মাহাতিমকে লুকিয়ে রেখে চিৎকার করে বলতে মন চাচ্ছে তার, খুব মন চাচ্ছে বলতে, আমি আছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। মেহিনুর দুর্বলতার কাছে হার মেনে কিছুই বলতে পারল না। শুধু স্পর্শ হিসেবে মাহাতিমকে নিজের সাথে জোর খাটিয়ে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপচাপ থাকতেই স্বাভাবিক কণ্ঠে বলল মাহাতিম, তুমি তোমার বাড়ি ফিরে যাও মেহিনুর। কথাটার সম্বিত ফিরে পেয়ে চোখ খুলল মেহিনুর। পিঠের উপর হাত সরাতে মাহাতিম মুখ খুলে তাকালো। মেহিনুরকে ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে তাকাতেই মেহিনুর আশ্চর্য হয়ে তাকালো। মিনিটের ভেতর কি হয়ে গেল? ফিসফিসিয়ে কোনো রকমে বলল, কেন যাব? মেহিনুরের দিক থেকে চোখ সরালো মাহাতিম। মেহিনুরের স্যালাইন লাগানো হাতটা নিজের পা থেকে দূরে সরিয়ে দিল। পুনরায় মেহিনুরের দিকে দৃষ্টি ফেলে কঠিন সুরে বলল, কারণ এখানে কারো দরকার নেই, তুমি তোমার গ্রামে ফিরে যাও। আমি সৌভিককে বলে ব্যবস্থা করে দিচ্ছি, আমি যাওয়ার পরপরই নিজ দায়িত্বে গ্রামে ফিরে যাবে। একটা পাষাণের মতো লাগলো মাহাতিমকে। একটা আস্ত পাষাণোত্তুল মানুষ। হতভম্বের মতো তাকিয়ে থাকতে থাকতে স্থির হয়ে গেল মেহিনুর। কারো দরকার নেই মানে কি?
ব্যথায় চোখ কুঁচকে ফেলল মেহিনুর। বিছানার চাদরটা সাথে সাথে খামচে ধরতে চাইল, কিন্তু আফসোস, সে একটুও পারল না। বাঁ হাতের রগটা প্রচণ্ড ব্যথা করছে। রাতে এই টাইমটা তার জন্য যন্ত্রণার। অসহায় ব্যথায় চোখ মুখ খিচে ফেলেছে মেহিনুর। দু চোখের কিনারা দিয়ে মোটা মোটা 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সেটা দূর থেকে দেখতে পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল কেউ। হতাশায় চূর্ণ হয়ে নিজের রুমে ফিরল সে। অলস পায়ে জানালার কাছে এসে পকেট থেকে ফোন বের করলো। একবার ভাবলো কল করবে না, পরক্ষণে চিন্তা করলো কলটা দেওয়া উচিত। কানে ফোন এঁটে চাঁদহীন আকাশে তাকিয়ে আছে সৌভিক। রাত তো এখন 2টোর একটু বেশি। কলটা রিং হচ্ছে, তার মানে ওই ব্যক্তি এখনো জেগে আছে। বড় বড় করে ঢোক গিলল সৌভিক। আজকাল সেই ব্যক্তিকে ফেস করতে প্রচণ্ড ভয় লাগে। সে আর আগের মতো নেই। তার মধ্যে যেন জ্বলন্ত আগুনের টগবগ ভাব কাজ করে। কথা বলতে গেলে অদ্ভুত ঝাঁজের সাথে কথা বলে। শক্ত ভঙ্গিতে কাটকাট স্টাইলে আচরণ করে। বিশেষ প্রয়োজন ছাড়া মুখ খুলতে চায় না সে। একটা প্রশ্ন জিজ্ঞেস করলে খুব অপেক্ষায় থাকা লাগে, নয়তো সংক্ষিপ্ত জবাব বুঝিয়ে মুখ ঘুরিয়ে নেয়। মাহাদির মৃত্যুর ঝড়ের মতো তাণ্ডব ঢালিয়েছে, বিধ্বস্ত করে দিয়েছে সবার। কেউ কোথাও আগের মতো নেই। প্রত্যেকটা মানুষের জীবন তছনছ চালিয়েছে। সবাই কঠিনভাবে ভেঙে পড়লেও মাহাতিম আনসারি এখনো অটল। তার স্বভাব, চলাচল, কথাবার্তা, মার্জিত রূপ সবকিছু আরও চমকে দেওয়ার মতো হয়েছে। বিগত দিনের ঘটনাগুলো মাহাতিম আনসারি নামক শক্ত তেজি পুরুষকে চরমভাবে পাল্টে দিয়েছে। মোট কথা, আজ তার আচরণ হিংস্র, আগ্রাসী। তাকে দেখলে বুকটা আতঙ্কে কেঁপে ওঠে। রীতিমতো প্রচণ্ড ভয় লাগে। মনে হয় যে কোনো মুহূর্তে পৈশাচিক রাগটা দেখিয়ে ফেলবে। অমন রাগ, অমন তেজ সহজে দেখা যেত না। অথচ এখন আগ্নেয়গিরির টগবগে লাভার মতো রাগ পুষে থাকে সে। সৌভিক জানে আজও নীরবতার দেয়ালটা ওপাশ থেকে ভাঙবে না। বাধ্য হয়ে নিজেই তখন প্রশ্ন করে বলল, কেমন আছিস দোস্ত? প্রশ্নটা বুঝি ঠিক হলো না। ওপাশের ব্যক্তিটা এখন প্রাণঘাতের চেয়ে কম কিছু না। কিছুক্ষণ আমতামতা করলেও শেষমেশ মোদ্দা কথায় ফিরল সে। ওর শরীরের অবস্থা খারাপ মাহাতিম। বাধ্য হয়ে ডাক্তাররা এখন রক্ত দিচ্ছে। একটা বার বুঝ ওর কেমন অবস্থা হয়ে গেছে। তুই যে শয়তানের মতো আচরণ করেছিস, এটা কি ঠিক? তুই কেন বুঝতে চাস না? ও তোর প্রতি পুরোপুরি উইক হয়ে গেছে। ও মরে যাচ্ছে মাহাতিম। মেয়েটা মরে যাচ্ছে। প্লিজ কল হার। একদমে কথাগুলো বলে ফেলল সৌভিক। কথা বলতে বলতে তার গলাটা কখন যে উঁচু হয়ে গেছে বুঝতে পারেনি সে। মাহাতিম এখনো চুপ করে আছে। উত্তর না পেয়ে চোখ দুটো বন্ধ করলো সৌভিক। জানালার ডান দিকের পর্দাটা বাতাসে নড়ে চড়ে তার মুখের বরাবর মৃদু স্পর্শ করলো। বাতাস কমে যেতেই পূর্বের মতো থেমে গেল পর্দাটা। মাহাদির মৃত্যুর 3য় সপ্তাহ সুস্থ হয়নি মেহিনুর। নিউমোনিয়ার মতো শীতলঘাতী রোগে আক্রান্ত হয়েছে সে। মাঝে মাঝে শ্বাসকণ্ঠের সমস্যা দেখা দিলে অক্সিজেন নেওয়া লাগে। মাহাদি যখন সমুদ্রের উথাল জোয়ারে ভেসে যাচ্ছিল, তখন সবাইকে উপেক্ষা করে পানিতে ঝাঁপ দেয় মেহিনুর। সমুদ্রের নোনা পানিতে সাঁতারের দক্ষতা না থাকার ব্যর্থ হয়ে পড়ে। তার নিজের শরীরটাও যে সুস্থ না, সেদিকে লক্ষ্য করেনি সে। আদরের মাহাদিকে অমন অবস্থায় বাঁচানোর দূর নিজেই পানিতে নেতিয়ে পড়ে। ওই সময় ব্যর্থ সৌভিকরা তীরের কাছে নীতির চিৎকার শুনতে পায়। পরিস্থিতি ভয়াবহ বুঝতে পেরে তাড়াতাড়ি মেহিনুরকে উদ্ধার করতে ছুটে। ভাগ্য ভালো, মেহিনুর বেশি দূর তলাতে পারেনি। তীরের অনেকটা কাছাকাছি ছিল বলে দ্রুত উদ্ধার করেছে ওরা। সেই থেকে মানসিক অবস্থা চুরমার মেহিনুরের। শরীরটাও সেটার তালে তালে খারাপের দিকে যাচ্ছে। মাহাতিম সিভিল ড্রেসে অফিসিয়াল গাড়িতে ওঠার সময় সৌভিকের কাছে পাষাণের মতো দায়িত্ব বুঝিয়ে যায়। মেহিনুরকে যে করেই হোক বাপের বাড়িতে পাঠানো চাই। মাহাতিম কেন আহাম্মকের মতো এমন কাজটা করেছে, সেটার কিছুই জানে না সৌভিক। অনেকবার জিজ্ঞেস করেও মাহাতিমের কাছে উত্তর মেলেনি। ওকে গ্রামে পাঠাচ্ছিস কবে? অনেকক্ষণ পর উত্তর এলে ভাবনার দুয়ার থেকে ছুটে এলো সৌভিক। ভ্রু কুঁচকে আশ্চর্য হয়ে বলল, তুই কি এখন লাথি মেরে বের করতে চাচ্ছিস? তোর বউ যে অসুস্থ, তুই বুঝতে পারছিস না? আবারও ওপাশ থেকে নীরবতা আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে দূরতার সাথে বলল,
গলা নামা, আমার সাথে গলাও চাবি না। ওকে পরদিনই বিদায় করার ব্যবস্থা করতে বলেছি, তুই আমার কথাটা শুনিসনি। তার উপর আমার সাথে গলাবাজি করছিস, যেটা আমি একদম সহ্য করতে পারছি না। অবিশ্বাস্য চোখে আকাশের দিকে চেয়ে রইল সৌভিক। মুখ খুলে কিছু বলতে গিয়েও যুগোপযোগী শব্দ খুঁজে পেল না। আজ পর্যন্ত এমন টোনে কখনো কথা বলেনি মাহাতিম। তার সত্যি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে মাহাতিম এসব বলছে। সৌভিক বহু কষ্টে আবারও গলা দিয়ে শব্দ বের করলো। কথা বলতে গিয়ে আড়ষ্ট বিম্বল হয়ে বলল, বিয়েটা সেদিন নিজের ইচ্ছায় করেছিলি দোস্ত। মেহিনুর কিন্তু টু আওয়াজটাও করেনি। তুই যে ওকে চলে যেতে বলছিস, ও সেটাও মেনে নিয়েছে। মার্জানটিকে ট্রিটমেন্টের জন্য ফ্লাইটে চড়িয়ে ও সোজা গ্রামে চলে যাবে। গলাটা ক্রমশ নিচে নেমে গেল। নিজের অসহায়ত্ব লুকানোর জন্য চুপ রইল সৌভিক। ওপাশ থেকে সব শোনার পরও মাহাতিম আজ আশ্চর্যভাবে চুপ। সৌভিকের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে নিরুদ্দেশ ভঙ্গিতে রাখি বলতে নিচ্ছিল। তখনই সৌভিক স্লান কণ্ঠে বলল, তোর বউ ঘুমের ঘরেও কাঁদে রে মাহাতিম। বিশ্বাস কর, ও যদি আমার বোন হতো তোকে আমি খুন করে ফেলতাম। তুই আসলে নিষ্ঠুর। টুটটুট করে কেটে গেল কলটা। এবার কলটা মাহাতিমের জায়গায় সৌভিক কেটে দিয়েছে। কান থেকে ফোন সরিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মাহাতিম। নিচের দিকে ঠিক ডান কোনার গ্লাসটার চৌচির হয়ে আছে। চৌচির অংশটা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি ঘোলা হয়ে এলো। অজান্তেই ডেস্কের উপর থাকা সাদা ডকুমেন্টটা বড় বড় ফোঁটায় ভিজতে লাগলো। সিউসি খেলতে গিয়ে মাহাদি ভুলবশত হাত থেকে ফোনটা ফেলে দেয়। ফ্লোরের সাথে জোরে বাড়ি খাওয়াতে ফোনের ডান কোনায় গ্লাসটা ভেঙে যায়। সেদিন মাহাদিকে ইচ্ছে মতো বকেছে মাহাতিম। কানটাও মোচড় মেরে লাল টকটকে করে দিয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চট করে চোখ দুটো বন্ধ করলো মাহাতিম। ফোনটা ডেস্কের উপর ছেড়ে ফ্লোরের সাথে পা ঠেকে দিল। মৃদু একটা শব্দ তুলে রকিং চেয়ারটা কম্পিউটারের সামনে থেকে উল্টো ঘুরে গেলে সোজা দাঁড়িয়ে পড়ল মাহাতিম। দ্রুত দুই চোখে বৃদ্ধাঙ্গুল ও তর্জনী চেপে একটা তাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। গভীর রাত হলো, ঠান্ডা পানির শাওয়ার ফুল স্পিডে ছেড়ে দিল সে। তীব্র বর্ষণের নিচে দাঁড়াতেই দু হাতের টি শার্ট খুলে ফেলল। দূরে নিক্ষেপ করতে ঝপাস করে দেয়ালে বাড়ি খেয়ে মেঝেতে পড়ল ওটা। রাগে ক্ষোভে লজ্জায় নিজের প্রতি ঘৃণা কাজ করছে। ধিক্কারে বুক চিরে আসছে। তার ঠান্ডা মস্তিষ্ক দীর্ঘদিনের প্রশিক্ষণ, শৌক, কৌশলের দক্ষতা সবকিছু কিভাবে গুলিয়ে ফেলেছে। চল শক্ত করে দুহাত দেয়ালের উপর রাখলো। স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হঠাৎ সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়ালে ঘুষি লাগালো মাহাতিম। একের পর একের শক্ত হাতের মুঠিগুলো সাদা চকচকে টাইলসের দেয়ালে কঠিন আক্রোশে পড়েছে। ধিম ধিম করে ভুতুড়ে শব্দগুলো ওয়াশরুমে ছড়িয়ে পড়েছে। এত রাতে এমন শব্দ শুনলে যে কারোর রক্ত হিম হতো। ভাগ্যিস এটা অ্যাপার্টমেন্ট মতো ভবন। এখান থেকে কোনো শব্দই চার দেয়ালে ভেদ করতে পারে না, একটুও না। ব্যালকনির ঝুলন্ত দোলনায় বসে আছে অনামিকা। পা দুটো তুলে আসন করে বসেছে। তার দু হাতের ভেতর সিরামিকের কালো মগ। সেই মগ থেকে উত্তপ্ত ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। সোডিয়ামের হলুদ বাতির জন্য রাস্তার দুধারে হলদিটে হয়ে আছে। জনশূন্য রাস্তা দিয়ে একটা দুইটা মানুষ হুটহাট যাতায়াত করছে। নীরবতার মধ্যে তলিয়ে আছে জায়গাটা। একা একা চমৎকার লাগছে। দোলনার বুনন শৈলীর দেয়ালে পিঠটা ঠেলে দিল অনামিকা। মগে দু ঠোঁট চেপে ছোট্ট চুমুক দিল। জিভে তেতো স্বাদ ঠেকতেই আরাম চোখ বন্ধ করলো। চেষ্টা করলো স্মৃতির পাতাগুলো হাতড়ে দেখার। মা নেই, বা মা দেখতে কেমন জানা নেই। মায়ের স্নেহটা কত মধুর মতো তাও জানে না। খুব ছোট থেকে আদরহীন জীবনে বড় হয়েছে। বাবা তো মস্ত বড় পলিটিশিয়ান। দেশের ক্ষমতাবোধ ব্যক্তিদের সাথে উঠা বসা চলাফেরা ঘোরাফেরা সব করেন। এমনও তো হতে বাবা অনেকদিন পর্যন্ত বাসায় আসতো না। ফুপিও তার বাবার মতোই খুব পাওয়ার নিয়ে দাপট দেখায়। মহিলা হলেও সে যেন একাই ১০০। আনসারি নিবাসে রজনীর সঙ্গে সঙ্গে সেও থাকতে শুরু করে। স্কুল কলেজের সঙ্গদোষের কারণে অশ্লীল ব্যাপারগুলো তার কাছে রুচিশীল লাগে। আজ পর্যন্ত কোনো ছেলে অনার প্রতি মুখ ফিরিয়ে চলেনি। তার আকর্ষণীয় ফিগার, রূপ, সম্মোহন দেহভঙ্গিরা ছেলেদের টনক নড়িয়ে দিত।
যাকে টার্গেট করত সেই ছেলেই ওর দিকে অদ্ভুত ডরে চলে আসতো। অদ্ভুত ও বিচিত্র জগতের মধ্যে ধীরে ধীরে এভাবেই প্রবেশ করে অনামিকা। পরিবারের অযত্নশীল ব্যবহারের কুফল পরিণতি ধরা পড়ে। ঠিক মদের নেশার মতোই জঘন্য এক নেশায় লিপ্ত ছিল। এই নেশার শেষ পরিণতি বিছানা পর্যন্ত ফুর্তি করা, এরপর নতুন কাউকে খোঁজা। নাইমফোমানিয়া নামক ভয়াবহ রোগে আক্রান্ত ছিল সে, যেখানে ছেলেদের সাথে সঙ্গ উদযাপন করাটাই মুখ্য থাকে। মাহাতিমের প্রতি আকৃষ্ট হলেও নিজেকে সামলে রাখত সে। মাহাতিম যে অন্য 10টা যুবকের মতো নয়, ভালোভাবেই বুঝতো অনা। মাহাতিম তার প্রতি চৌকি তুলে দেখত না। মাঝে মাঝে লঞ্চ সাইডে জগিং শেষে ঘামাক্ত বডিটা দেখে বিচলিত হতো অনা। এক চুম্বকাকর্ষণের জন্যই সে আস্তে আস্তে মাহাতিমকে চোখে চোখে রাখতে শুরু করে। অনেকভাবে মাহাতিমকে নিজের দিকে টানার চেষ্টা করেছে, প্রতিবারই মুখ থুবড়ে ব্যর্থ হয়েছে অনামিকা। তার এমন ডিসঅর্ডারের কথা রজনী যখন জানল তখন বেশ হয়ে গেছে। বারবার মাহাতিমের কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে হিংস্র হয়ে উঠেছিল অনামিকা। অপেক্ষায় থাকে সুযোগের জন্য। মার্জা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে সবাই তড়িঘড়ি করে হাসপাতালের রাস্তা ধরল। এদিকে পুরো বাড়িতে মানুষ নেই। অনামিকা এসব ঝঞ্ঝাট থেকে নিস্তারের জন্য মিছিমিছি মাথা ব্যথার নাটক করেছিল। অনামিকা অবশ্য জানতো না সেদিন সন্ধ্যাটা তার জন্য কেমন হতে চলেছে। ঠিক এভাবেই বেলকনিতে বসে বসে কফি খাচ্ছিল সে। হঠাৎ অনা মেইন গেট দিয়ে একটি গাড়ি ঢুকতে দেখে বেশ আশ্চর্য হয়। তখনই স্পষ্ট চোখে কিছু দেখতে পেয়ে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। কফিটা আধা মতন খেয়ে নিজেকে প্রস্তুত করতে চলে যায় অনামিকা। আজ রাতটা লীলাখেলা না হলেও প্রণয় লীলা হবে। মাহাতিম বাড়িতে ফিরলেও মায়ের অসুস্থতার কথা সিরাজ কাকার জন্য জানতে পারেনি। ক্লান্ত মাহাতিমকে দেখে তিনি ভাবের একটু পরেই জানিয়ে দিবেন। তিনি মাহাতিমকে বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন রুমে, নিজে অন্য কাজ দেখতে চলে গেলেন। অত পেতে থাকা অনামিকা চুপ করে দরজা ঠেলে ঢুকে। জানালায় সব পর্দা দিয়ে পুরো অন্ধকার করে রেখেছে। মুচকি হাসল অনা। মাহাতিম যে ঘুমের সময় চারপাশ অন্ধকার করে শোয় সেটা সে জানে। ব্যাস চোখ সয়ে আসা অন্ধকারে পা টিপে টিপে এগিয়ে যায়। পুরো রুমটা পারফিউমের গন্ধে মৌ মৌ করছে। নিঃশব্দে গভীর করে নিঃশ্বাস নিল অনা। প্রাণ চঞ্চলকার একটা গন্ধটা শিরশির করে দেহের উপর হিম বয়ে দিচ্ছিল। আরও উন্মাদের মতো অস্থির হলো সে। বিছানার দিকে ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে রইল। বিছানার উপর হয়ে শুয়ে আছে মাহাতিম। বিছানার একপাশে তার সদ্য খুলে রাখা শার্টের পাশে হ্যান্ড ওয়াচ, সাদা রঙের রুমাল পরে আছে। কয়েক মাসের দীর্ঘ ট্রেনিং, লম্বা জার্নিতে ক্লান্ত ছিল মাহাতিম। কোনো রকমে ফ্রেশ হলেও কেবল শার্ট খুলে বিছানায় ঢলে পড়ে। তন্দ্রায় আচ্ছন্ন হলেও হঠাৎ পিঠের উপর উষ্ণ জাতীয় অনুভব করল। তন্দ্রার ঘোর ভেবে আমলে নিল না সে। হঠাৎ পুরো পিঠের উপর 5 আঙ্গুলের গাঢ় স্পর্শ চোখ খুলল মাহাতিম। অন্ধকার রুম। নির্ঘাত এই অন্ধকার রুমে কেউ ঢুকেছে। কে ঢুকলো? তন্দ্রা বিঘ্ন মাথাটা তৎক্ষণাৎ কিছু ঠাহর করতে পারল না। এমন পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখলো মাহাতিম। কোনো প্রকার রেক না বা সেলফ ডিফেন্স না দেখিয়ে চুপচাপ বিষয়টা ধরার চেষ্টা করলো। এটা একটা মেয়েলি ঘটনা। তার প্রতি অ্যাট্রাকশন থেকে গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। বাড়িতে বহিরাগত মেয়ে মানুষ ঢোকার সাহস নেই। তার রুম অবধি আসলেও তাকে এভাবে ছোঁয়ার মতো বিরাট কলিজা এখন পর্যন্ত কারো হয়নি। অন্ধকারে খুব চালাকের সাথে হাত নাড়ালো মাহাতিম। চোখের নিমিষে বিছানার উপর ধিরিম করে আওয়াজ হতেই মেয়েলি কণ্ঠটা আর্তনাদ করে উঠল। এক মুহূর্তের ভেতর বিছানা থেকে নেমে লাইট জ্বালায় মাহাতিম। পুরো অন্ধকার উবে গিয়ে আলোয় পূরণ হয়ে উঠল। কৌতূহল চোখ দুটো এবার রাগে ভস্ম হলো। তীব্র হুঙ্কার চেঁচিয়ে উঠল মাহাতিম। সোজা সাপটা তুই, সম্বোধন করে বলল সে। তুই আমার রুমে কিভাবে ঢুকলি? অনামিকা ডান হাতের কবজিটা বুলাতে বুলাতে চোখ খুলে তাকালো। ব্যথায় আর্তনাদ করতে করতে বলল, তুমি আমাকে তুই তোকারি করছো? রাগে মাহাতিম নাক বুক
ক্রমশ ফুলে ফুলে উঠেছে, মুখটা রক্তিম হয়ে কপালের দুই পাশে নীল রক ফুটে উঠেছে। রাগটা কোনোরকম সংবরণ করে তেজালো কণ্ঠে বলল, তুই ফটাফট আমার রুম থেকে বের হ। আমার সামনে পড়ে থাকলে তোর মান সম্মান কিচ্ছু থাকবে না। এক্ষুনি বেরিয়ে যা। ফুঁসতে থাকা মাহাতিম মাথাটা নিচু করে তর্জনী দিয়ে বেরিয়ে যাওয়ার ইশারা করল। মাহাতিমের নত মাথা দেখে অন্য কিছু ভেবে মুচকি হাসল অনামিকা। শোয়া থেকে উঠে দাঁড়াতেই সম্মোহীন ভঙ্গিতে কর্মকাণ্ড শুরু করলো। পরনে সিল্কের সাদা নাইট ড্রেস, কোমরের বাঁদিকে ফিতা ঝুলছে, ড্রেসটা কেবল হাঁটু পর্যন্ত এবং দৃষ্টিকটু। দু হাত দিয়ে এলো চুলগুলো আস্তে আস্তে খোপা করল অনা। বক্ষদেশ ফুলিয়ে অশ্লীল দেহভঙ্গি প্রকাশ করে চুপচাপ দরজার কাছে আসলো। মাহাতিম দরজার ডান দিকে নতচোখ দাঁড়িয়েছিল। হঠাৎ কানে ঠাস করে দরজা লাগানোর আওয়াজে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। অনামিকা বন্ধ দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, চোখে রহস্যময় দৃষ্টি, ঠোঁটে বাঁকা ও ন্যাকা ন্যাকা হাসি দিয়ে চেয়ে আছে। মাহাতিমের চোখে চোখ রাখতেই কোমরের বাঁ দিকে ফিতায় হাত রাখল অনা। ছোট্ট গিটটা তর্জনীতে পেঁচিয়ে খুলতে নিচ্ছিল। মাহাতিমের সজাগ চোখে ওটা ধরা পড়তেই সেও চামড়ার বেল্ট খুলতে লাগলো। অনামিকা তার বেল্ট খোলার দৃশ্য দেখে গাঢ় ঠোঁটে হেসে দেয়। নাইট ড্রেসের বেশ চওড়া ফিতাটা একটা জায়গায় থেকে ছোট্ট একটা জিনিস বের করে। মাহাতিম সেটাও স্থির চোখে এক পলক দেখে নিয়ে ফের অনার দিকে তাকালো। তার চামড়ার বেল্টটা একটানে কোমর থেকে খুলতেই অনামিকার ছোট্ট জিনিসটার ডান হাতে বেরিয়ে দিল। এমন দৃশ্য দেখে মাহাতিম দাঁত পিষে অমনি শুরু করলো পৈশাচিক আচরণ। প্রত্যেকটা পৈশাচিকতা রুমের ভেতর কাঁপিয়ে দিচ্ছে। দূর দূরান্তে ছুটে যাচ্ছে চিৎকার। রুমের চারটা দেয়ালে তীব্র আঘাতে শব্দগুলো প্রতিধ্বনির হচ্ছিল। ফ্লোরে বিবস্ত্র হয়ে ধপ করে পড়ে যায়। ঠোঁট ফেটে ফুলে ওঠে তার। নাকের ডান ফুটো দিয়ে তরল রক্ত দেখা যায়। দেহের ২০৬টা হাড়ে যেন যন্ত্রণায় ইন্ধন ঢুকিয়ে দেয়। সাবুখালা ও ওমর আল্লাগো চিৎকার শুনে সিরাজ দৌড়ে ছুটে আসে। এসেই হতভম্বের মতো একবার রক্তাক্ত অনার দিকে তাকায়, আরেকবার হাঁপাতে থাকা মাহাতিমের দিকে তাকায়। মাহাতিমের অবস্থা ও বেলটার রক্তাক্ত বেল্ট দেখে সিরাজ কাকা আসল রক্তমাখা ব্যাপারটা আঁচ করলেও সাবুখালা উল্টো ব্যাপার বুঝল। রক্তাক্ত অনামিকাকে দেখে সাবুখালা লোলাপু কর্মটা ভেবে হায় হায় খোদাগো করতে লাগলো। চোখ খুলল মাহাতিম। সেদিনের বীভৎস চিত্রটা সেও শাওয়ার নিচে স্মরণ করল। কখনো মেয়ের প্রতি এতটা ক্ষোভ ঝেড়ে ফেলবে বুঝতে পারেনি মাহাতিম। রাগটা সম্ভবত কুরুচিপূর্ণ আচরণের জন্য তুঙ্গে চড়ে গিয়েছিল, আর সেটাই ছিল এক নিঃশ্বাসে পিটানোর কারণ। শাওয়ারের সিলভার নবটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে চিন্তামগ্ন মাহাতিম মেহিনুরের জন্য ভীষণ হয়ে গেল। টাওয়ালটা বিছানায় রেখে রকিং চেয়ারে বসল সে। সেদিন নক্ষত্রবাড়ির রিসোর্টে অসুস্থ মেহিনুরকে নিয়ে পাগলের মতোই হয়েছিল। জ্বর নামাতে গিয়ে শেষ রাতের দিকে সফল হয় মাহাতিম। মেহিনুরের মাথাটা তার কোলেই ছিল সেদিন। আজও মেহিনুর অসুস্থ, কিন্তু সে পাষাণের মতো দূরে বসে আছে। হঠাৎ একটা ইনকামিং টেক্সটে বিপ হলো ফোনটা। দূর থেকে চোখ বুলাতেই অদ্ভুত স্টাইলে লেখা টেক্সটটা বুকের হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। হাউ আর ইউ ফিলিং মাই বয়? ইউ শুড টক টু ইউর বিহেভ ওয়াইফ। টেক কেয়ার। রজনী ইবনাথ। তোর বউ ঘুমের ঘরে কাঁদে রে মাহাতিম। হঠাৎ কথাটা মনে পড়তেই অজানা এক উত্তেজনায় ডেস্ক থেকে ফোন তুলল। চটপট কল করে রিসিভের জন্য অপেক্ষা করল। ফোন ধরছে না। ফোন ধরছে না কেন? লাগাতার কলের পর কল করেই গেল মাহাতিম। কোনো ফুরসরত না দিয়ে যে ৮ নাম্বার কল দিয়ে বসলো। তৎক্ষণাৎ ওপাশ থেকে রিসিভ হলো সেটা। মাহাতিম অস্থির হয়ে বলল, হ্যালো হ্যালো মেহিনুর, মেহিনুর তুমি কি শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। কোনো সাড়া না পেয়ে মাহাতিম আরও উৎকণ্ঠায় ঢলে পড়ল। মেহিনুর প্লিজ রেসপন্স মি। মেহিনুর কথা বলো। মেহিনুর তুমি কি শুনতে পাচ্ছ? মেহিনুর, মেহিনুর কথা বলো।